এখন আমি তোমাদের ক্রাইমের দুটো ঘটনা পরপর শোনাবো। দুটো ঘটনা পরস্পরের থেকে অনেকটাই আলাদা, তবে সিমিলারিটি একটাই আছে। সেটা হচ্ছে দুটো ক্ষেত্রেই স্ত্রীদের প্রথমে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সন্তান হয়, সুখে জীবনযাপন হয়, তারপর কোনো কারণে হাজব্যান্ডকে তাদের আর পছন্দ হচ্ছে না। এতটাই অপছন্দ হচ্ছে যে তারা চাইছে হাজব্যান্ড আর বেঁচে না থাকুক, তাদের জীবন থেকে হাজব্যান্ড যদি চলে যায় তাহলে জীবনটা অনেক সুখের শান্তির সহজ হয়ে যাবে। প্রথম যে ঘটনাটা সেটা ঘটেছে 2026-এর 1 অগস্ট দুপুরবেলায় 1টার সময় মহারাষ্ট্রের বারামতি ডিস্ট্রিক্টের ইন্দ্রপ্রস্থ নামের একটা কলোনির 3rd ফ্লোর 9 নম্বর ফ্ল্যাট। সেখানে ব্যালকনিতে একটা সুন্দর বাগান, সেখানে একটা বসার জায়গা তৈরি করেছে ওই বাড়ির হাজব্যান্ড ওয়াইফ। বাগানে বসে চা খাবে, গল্প করবে, সেই জন্য। বসার জায়গাটা 2.5 ফুট উঁচু, দেখতে অনেকটা জলের চৌবাচ্চার মতো লম্বা। বাড়ির ভেতর দিয়ে যখন ব্যালকনিতে যাওয়া হয়, বাঁ দিকে দেয়াল ঘেঁষে একটা চৌবাচ্চা টাইপের 2.5 ফুট উঁচু জায়গা, তার উপরে তারা একটা গ্র্যানাইটের স্ল্যাব বসাবে, আর ইট দিয়ে গাঁথা ওই যে জায়গাটা সেটাকে প্লাস্টার করবে। সেই জন্য একজন মিস্ত্রি, একজন তার হেল্পারকে ডাকা হয়। তারা দুজন দুপুরবেলায় কাজ করতে এসেছিল। ওই বাড়ির যে মহিলা সে তাদেরকে ডেকেছিল। এবার তারা কাজ করবে। তারা কাজ করতে এসে দেখছে স্ল্যাবটা নিচে রাখা আছে, যেটাকে উপরে তুলে দিতে হবে। এটা তাদের একটা কাজ, প্লাস্টার করতে হবে, সুন্দরভাবে জায়গাটাকে চাপা দিতে হবে, ঢেকে দিতে হবে, ফিনিশিং একটা করতে হবে। তো তারা এসে স্ল্যাবটা তুলবে, তার আগে দেখেছিল ওই যে চৌবাচ্চার মতো গাঁথা জায়গাটা, তার মধ্যে পরিষ্কার কয়েকটা বালিশ, কয়েকটা চাদর রাখা আছে। তারা এসে বলে যে সুন্দর পরিষ্কার বালিশ চাদর, ম্যাডাম আপনি কেন এটার ভেতরে ফেলে দিচ্ছেন, আপনি এগুলো বের করে নিন। ভদ্রমহিলা বলে ওগুলোর আমার দরকার নেই, আমি সেই জন্য ওখানে ফেলে দিয়েছি, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা ওটা কাজটা করো। তখন তাদের মধ্যে একজন বলে যে ম্যাডাম জিনিসগুলো খুব ভালো, পরিষ্কার, সুন্দর, আমাদেরকে যদি দিয়ে দিতেন তাহলে কিন্তু আমাদের কাজে লাগতো। তখন ভদ্রমহিলা বলে যে তোমাদেরকে আমি অন্য দেবো, ওগুলো যেখানে আছে সেখানে থাক, তোমরা নিজের কাজ করো। তারা বলে যে ঠিক আছে। তারা কাজ করতে শুরু করে। ইতিমধ্যে একটু হাওয়া উঠেছে। হাওয়া উঠতেই কোণে যে চাদরটা ঢাকা দেওয়া আছে সেটা একটু উড়ে যায়। উড়তেই একটা মানুষের পা দেখতে পায় তাদের মধ্যে একজন। যে পা দেখতে পেয়েছিল সে দেখেছিল পাটা আবার নড়ছে। এবার সে অবাক হয়, ভয়ও পায়। তারা দুজন বাহানা করে নিচে নেমে গেছিল। নেমে গিয়ে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর 112-তে কল করেছিল। কল করতে সেখান থেকে লোক চলে এসেছিল। লোককে ফোন কলে জানানো হয়েছিল যে 9 নম্বর ফ্ল্যাটে কোনো একজন জীবিত মানুষ স্বেচ্ছায় সমাধি গ্রহণ করছে বলে সেই লেবার আর মিস্ত্রির মনে হয়েছিল। তো ইমার্জেন্সি কলে যে টিমটা এসেছিল তারা উপরে ওঠে, 9 নম্বর ফ্ল্যাটে বেল চাপে। বেল চাপতে সেই মহিলা এসেছিল, দরজা খুলেছিল। নির্বিকার তার চেহারা। তাকে জানানো হয়েছিল আপনার বাড়িতে কি অঘটন ঘটছে, কে স্বেচ্ছা সমাধি নিচ্ছে। ভদ্রমহিলা বলে না না, কোনো এরকম ব্যাপার নেই, আপনারা ভুল কোনো ইনফরমেশানে এসেছেন, কেউ আপনাদেরকে ইয়ার্কি করেছে বা অন্য কোনো ফ্ল্যাটে হয়তো হচ্ছে, আমার ফ্ল্যাটের নম্বরটা ভুল করে দেওয়া হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। তো সেই যে টিম তারা কিন্তু ফিরে চলে যায়। এদিকে যে দুজন ওই টিমকে কল করেছিল ইতিমধ্যে তারা আবার ফ্ল্যাটের আরও 2-1জনকে ওই কথাটা বলেছে। ততক্ষণে ওই ফ্ল্যাটের একজন বাসিন্দা পুলিশ স্টেশনে খবর দিয়েছে। স্থানীয় পুলিশ স্টেশন থেকে একটা টিম চলে আসে। 3rd ফ্লোরের ওই 9 নম্বর ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপে। এবার মহিলা দেখেছিল যে তার সামনে ইউনিফর্মে পুলিশের টিম দাঁড়িয়ে আছে। মহিলা একটু ঘাবড়ে যায়। মহিলাকে পুলিশের টিম বলে যে আপনার বাড়িটা আমরা সার্চ করব। মহিলা তাদেরকে নিয়ে যায়। পুলিশের টিম কিন্তু জানতো, সোজা তারা ব্যালকনিতে যেখানটাতে মিস্ত্রি কাজ করছিল সেখানে যায়। সেখানে গিয়ে তারা ব্যালকনিতে যে চৌবাচ্চা টাইপের জায়গাটা সেটাতে দেখে যে না,
কেউ নেই তাতে, তাতে বালিশ আর চাদর রয়েছে। এবার তাদের কিন্তু সন্দেহটা ছিলই। তারা বেডরুমের দিকে যায়। প্রথম বেডরুমে কিচ্ছু ছিল না, সেকেন্ড বেডরুমে মেঝেতে এক ভদ্রলোককে শুয়ে থাকতে দেখা যায়। ভদ্রমহিলাকে জানতে চাওয়া হয় যে ইনি কে। ভদ্রমহিলা বলে, ইনি আমার হাজব্যান্ড। তো আপনার হাজব্যান্ড এইভাবে মেঝেতে শুয়ে আছে কেন? মাথা থেকে রক্ত বেরোচ্ছিল, এখন শুকনো হয়ে গেছে। ভদ্রলোক যেন অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে মনে হচ্ছিল। ভদ্রমহিলা বলে যে আমার সাথে আমার হাজব্যান্ডের ঝগড়া হয়েছে, সেই জন্য বাচ্চাদের খেলার ব্যাট দিয়ে আমি আমার হাজব্যান্ডের মাথায় মেরেছি, তাই সে এখন একটু অজ্ঞান হয়ে গেছে, একটু পরেই সুস্থ হয়ে উঠবে। এই রকম ঝগড়া আমাদের মধ্যে মাঝে মধ্যেই ঘটে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। পুলিশের কিন্তু এই ব্যাপারটাই এবার একটু অস্বস্তিকর, আশ্চর্যজনক মনে হয়েছিল। পুলিশ ওই মহিলাকে কাস্টাডিতে নিয়েছিল, সেই সঙ্গে হাজব্যান্ডকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। এই যে ফ্যামিলিটা, যেই ফ্যামিলিতে এই ঘটনা ঘটেছে, এই ফ্যামিলির ব্যাপারে একটু বিস্তারিত বলে নিই। ভদ্রলোকের বয়স 41 বছর, নাম প্রবীণ প্রকাশ জগতার। উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার স্ত্রীর নাম শর্মিলা জগতার। তাদের 2 সন্তান রয়েছে, একজন ছেলে একজন মেয়ে। মহিলা একজন উচ্চ শিক্ষিতা, বি ফার্মা পাশ করা মহিলা। তবে বর্তমানে তিনি হাউসওয়াইফ, কোনো কাজ করেন না। সেম ফ্লোরে আরও একটা ফ্ল্যাট রয়েছে তাদের, সেখানে তার শাশুড়ি, শ্বশুরমশাই আর ছোট দেওর থাকে। ছোট দেওর একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আর্লি মর্নিং সে নিজের ডিউটিতে চলে যায়। তারপর ভদ্রমহিলার ওপর দায়িত্ব থাকে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করার, রান্নাবান্না করার, বাচ্চাদেরকে মানুষ করার, আদর যত্ন করার। মহিলা সব সময় চাকরি করতে চান, যেহেতু তিনি বি ফার্মা পাশ করা একজন মানুষ। তার বাড়িতে বসতে ভালো লাগে না, কিন্তু তাকে কোনো কাজে যেতে দেওয়া হয় না, তাকে বাড়িতে প্রায় বন্দি অবস্থায় থাকতে হয়। সকাল হলেই তার প্রচুর কাজ, শ্বশুর শাশুড়ির দেখাশোনাও রয়েছে। শ্বশুর মশাই হাঁটাচলা করতে পারেন না, শাশুড়ি কোনো কাজে হেল্প করতে পারেন না। দেওর, সেও এখন আনম্যারিড, তার দায়িত্বও কিন্তু তার এই বৌদির ওপর। বৌদি বারবার নিজের হাজব্যান্ডকে বলে যে সে কাজ করতে চায়, বাড়িতে কাজের লোক রেখে সে বাইরে বেরোতে চায়, কিন্তু তার হাজব্যান্ডের একটাই কথা যে না, তাকে বাড়িতে থেকে বাড়ির লোকজনেদের টেক কেয়ার করতে হবে। তাদের মধ্যে এই একটা বিষয় নিয়ে বারবার ঝামেলা হয়। ভদ্রমহিলা এই সমস্ত কথাগুলো পুলিশ টিমকে জানিয়েছিল। প্রথমে ভদ্রমহিলা কিছুই বলতে চায়নি, পরবর্তীকালে যখন বারবার তার জিজ্ঞাসাবাদ হয় তখন মহিলা এই কথাগুলো বলেছিল। প্রথম 4 দিন ভদ্রলোক কিন্তু হসপিটালেই ছিল। ধীরে ধীরে সে যখন সুস্থ হয়, সে সমস্ত ঘটনাটা পুলিশকে বলেছিল। তারপর তার স্ত্রী কিন্তু মুখ খুলেছিল। ভদ্রলোক বলেছিল তার স্ত্রী ডিপ্রেশনের পেশেন্ট, কথায় কথায় সে রাগ করে। তাদের বাড়িতে একটা ক্যালেন্ডার টাঙানো আছে, তাতে 13 জুলাই আর 14 জুলাইয়ের ওপরে সার্কেল করা আছে, আর পাশে লেখা আছে নো রেজাল্ট। তার মানে হয়তো পুলিশ টিমের মনে হচ্ছে আগেও মহিলা এই ঘটনা ঘটাতে চেয়েছিল, তবে সে সফলতা পায়নি, সেই জন্য নো রেজাল্ট লিখে রেখেছে। পরে এই ঘটনার দিন সে এই কাজ করেছিল। সে পরপর যেগুলো করেছিল সেগুলো হচ্ছে, সে নিজের হাজব্যান্ডকে বলেছিল যে ব্যালকনিতে একটা বসার জন্য জায়গা তৈরি হবে। হাজব্যান্ড মেনে নিয়েছিল, কারণ ব্যালকনিতে যে বাগানটা সেটা তার স্ত্রীর খুব পছন্দের একটা জায়গা। স্ত্রী যেভাবে বলেন সেইভাবেই ওই ব্যালকনিটাকে তারা সাজিয়ে রাখেন। সেই জন্য স্ত্রীর কথা মতো ওই 2.5 ফুট ডিপ একটা চৌবাচ্চা টাইপের বানানো হয়েছিল, তার উপরে স্ল্যাব দিয়ে ঢেকে একটা বসার জায়গা হবে, এমনটাই ঠিক করা হয়েছিল। এদিকে সেই ভদ্রমহিলা যেহেতু বি ফার্মা পাশ করেছেন, ওষুধের ব্যাপারে তিনি খুব ভালো করেই জানতেন। তিনি ঘুমের ওষুধ জোগাড় করে রেখেছিলেন। ঘটনার আগের দিন রাত্রেবেলায় তিনি নিজের শাশুড়িকে আর নিজের হাজব্যান্ডকে জুসের মধ্যে মিশিয়ে ঘুমের বেশ কিছু ওষুধ দিয়েছিলেন, শাশুড়িকে কম
আর হাজব্যান্ডকে বেশি। শ্বশুরকে দেননি কারণ শ্বশুর হাঁটাচলা করতে পারেন না। দেওরকেও দেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ দেওর সে নিজের কাজ নিজেই করে, ঘুমিয়ে পড়ে, আর্লি মর্নিং উঠে সে অফিসও চলে যায়। কিন্তু শাশুড়ি হয়তো বিরক্ত করতে পারে, মাঝখানে উঠতে পারে, সেই জন্য শাশুড়িকেও ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। হাজব্যান্ড যখন গভীর ঘুমে চলে গেছিল তখন ভদ্রমহিলা কাঠের ব্যাট, যেটা তার বাচ্চাদের খেলার ব্যাট, সেটা দিয়ে 4-5 বার ভদ্রলোকের মাথায় আঘাত করেছিল। ভদ্রলোকের মাথায় রক্ত বেরিয়ে গেছিল। তখন মহিলার মনে হয়েছিল যে ভদ্রলোক হয়তো মারা গেছে। কোনো রকমে জোরে টেনে সেই ভদ্রলোকের বডিটাকে ওই চৌবাচ্চার মতো জায়গাতে ঢুকিয়ে দেওয়া হয়। তার উপরে কিছু চাদর, কিছু বালিশ দিয়ে চাপা দেওয়া হয়। এবার ভদ্রমহিলা চাইছিল ওই স্ল্যাবটাকে ওই চৌবাচ্চা জাতীয় জায়গাটার ওপরে তুলে দিতে হবে, কিন্তু সে একা ওই ভারী স্ল্যাব ওখানে তুলতে পারেনি। সে ভাবতে থাকে যে কি করা যায়। তখন সে ঠিক করে যে 2টো মিস্ত্রিকে ডাকি, তারা এসে এই কাজটা অবশ্যই করে দেবে। সে মিস্ত্রিকে ডেকেছিল, কাজে লাগিয়েছিল। তারপরে যা যা হয়েছে সেগুলো কিন্তু আগেই বলেছি। তার বাপের বাড়ি তার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, সেখানে সে আগে থেকেই নিজের বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছিল। প্ল্যানটা সে আগেই করে রেখেছিল। তার মনে হয়েছিল তার হাজব্যান্ড যদি তার লাইফে না থাকে তাহলে কিন্তু তার লাইফে কোনো প্রবলেম বা কোনো চিন্তার বিষয় থাকবে না। সে আনন্দে সেই কাজগুলো করতে পারবে যেগুলো সে চেয়েও করতে পারে না। বর্তমানে সেই মহিলা পুলিশ কাস্টাডিতে রয়েছে। তার হাজব্যান্ড সুস্থ হয়ে যাওয়ার পরে অঝরে কেঁদেছেন। তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে তার স্ত্রী তার সাথে এই ঘটনা ঘটাতে পারে। এবার ওই ধরনেরই আরও একটা ঘটনা, যেটাতে মহিলা কিন্তু কোনো ডিপ্রেশনের মধ্যে নেই, কিন্তু মহিলার হাজব্যান্ডকে আর ভালো লাগছে না। মনে হচ্ছে হাজব্যান্ড জীবনে না থাকলে তার জীবনটা খুব স্মুথ হবে, সুখের হবে। তালিব আর মিনা হাজব্যান্ড ওয়াইফ। 7 বছর আগে তাদের বিয়ে হয়েছিল 2019 সালে। তাদের বর্তমানে 4 বছরের মেয়ে আর 1.5 বছরের একটা ছেলে আছে। ভদ্রলোক মেরঠের বাসিন্দা। ভদ্রলোকের বাবা মা মারা যাওয়ার পরে যখন সম্পত্তির ভাগাভাগি হয় তখন সে যে টাকা পয়সা পেয়েছিল বা জমি পেয়েছিল সেটাকে বিক্রি করে মেরঠ থেকে নিজের স্ত্রীর যে বাপের বাড়ি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বুড়ানা নামের এলাকায় একটা বাড়ি তৈরি করে সেখানে থাকতে শুরু করে। সেখানে সে কাজও শুরু করে, সন্তানরা হয়, সব ঠিকঠাক চলছিল, সুখের জীবন ছিল তাদের। হঠাৎ করেই চাকরি চলে যায়। তারপর তার জীবনে নেমে আসে অভাব। অভাবের সময় বাড়িটা বিক্রি করে ফেলতে হয়েছিল। তারপর গুজরাতে একটা কাজ পেয়েছিল, একটা কারখানাতে ওয়েল্ডিংয়ের কাজ। সেই ওয়েল্ডিংয়ের কাজ করতে গুজরাট চলে গেছিল। মাঝে মধ্যে স্ত্রীর কাছে আসতো, স্ত্রীকে টাকা পাঠিয়ে দিত। স্ত্রীর যে বোন তার বাড়িতে থাকা শুরু করে। স্ত্রীর বোনের যে হাজব্যান্ড সেও কিন্তু দেশে থাকে না, সে বিদেশে থেকে কোনো কাজ করে। অর্থাৎ কোনো প্রবলেম হয় না। 2 বোন একসাথে থেকে একই বাড়িতে থাকছিল। দুজনেরই হাজব্যান্ড বাইরে থাকতো, তারা টাকা পাঠিয়ে দিত। সব ঠিকঠাক চলছিল। যা রোজগার করত তালিব নিজের স্ত্রী মিনাকে পাঠিয়ে দিত। হঠাৎ করেই বোনের পাশের বাড়ি একজন ছেলে, তার নাম আসিম। আসিমের সাথে বন্ধুত্ব হয়ে যায় তালিবের স্ত্রী মিনার। এবার কিন্তু হাজব্যান্ডকে আর ভালো লাগছে না। হাজব্যান্ড গুজরাট থেকে আসুক সেটাও চাইছে না মিনা। মিনা সব সময় হাজব্যান্ডকে অ্যাভয়েড করছে। হাজব্যান্ড কিন্তু বুঝতে পারছে না হলোটা কি। হাজব্যান্ডের একটু সন্দেহ হচ্ছে যে হঠাৎ স্ত্রী এরকম বদলে গেল কেন। হাজব্যান্ড নিজের স্ত্রীর সাথে দেখা করতে আসে। স্ত্রী হাজব্যান্ডকে বলে, তোমার সাথে আর থাকতে চাইছি না, তোমার কাছ থেকে ডিভোর্স নিতে চাইছি। হাজব্যান্ড ব্যাপারটা বোঝে না। সে আবার গুজরাট যায় কাজে। নানা রকমভাবে জানার চেষ্টা করছিল কি হয়েছে। হঠাৎ করে হাজব্যান্ডের বৃদ্ধ বাবা একদিন হাজব্যান্ডকে বলে যে তার কাছে
আসিম নামের কোনো ছেলের কল এসেছিল। আসিম তাকে ধমকি দিয়ে বলেছে যে তোমার ছেলেকে বলো ডিভোর্স দিয়ে দিতে মিনাকে, কারণ মিনার সঙ্গে আমি বিয়ে করব। এই কথা শুনে হাজব্যান্ড তালিব আবার গুজরাট থেকে স্ত্রীর বোনের বাড়ি আসে। এসে সে জানতে পেরেছিল যে তার স্ত্রী আর সেই বোনের বাড়িতে নেই। বাচ্চা দুটোকে বোনের কাছে রেখে সে 2 মাস ধরে নিজের বয়ফ্রেন্ড আসিমের সাথে গুরুগ্রামে গিয়ে আছে। গুরুগ্রামের একটা প্যাথোলজি ল্যাবে আসিম কাজ করত। 12 পাস আসিম চালাক চতুর ছিল, সেই জন্য তাকে খুব পছন্দ হয়েছিল মিনার। 2 সন্তানের মা মিনা আর নিজের সন্তানদের বাবার অপেক্ষা করছিল না, যে কোনোভাবে তাকে নিজের জীবন থেকে বের করে দিতে চাইছিল। তালিব কিন্তু নিজের কাজ গুজরাট, সেখানে আর ফিরে যায়নি। ওই এরিয়াতে যেখানে তার স্ত্রী বা স্ত্রীর বোনের বাড়ি, সেখানে থাকে আর ওয়েট করতে থাকে নিজের স্ত্রীর। স্ত্রী নিজের বয়ফ্রেন্ড আসিমের সাথে সেই এলাকায় আবারও আসে। আসিমের সাথে হাজব্যান্ড তালিবের ঝগড়া হয়, শুধু ঝগড়া নয়, হাতাহাতিও হয়। দুজনে আবারও একদিন ঠিক করে যে তারা একসাথে মিলে কথা বলবে, কথা বলে এই ব্যাপারটার একটা মীমাংসা করবে। যেদিন কথা বলার ডেট ছিল সেদিন তালিব বা হাজব্যান্ড এসে ঠিক টাইমে পৌঁছায় সেই জায়গাটাতে যেখানে তাকে ডাকা হয়েছিল। আসিম মানে বয়ফ্রেন্ড, সেও এসেছিল, তবে খালি হাতে আসেনি। সে নিজের সাথে একটা ধারালো কাটারি বা দা জাতীয় জিনিস নিয়ে এসেছিল। হাজব্যান্ড তালিব কিছু বোঝার আগে তার উপরে চড়াও হয়েছিল বয়ফ্রেন্ড। 16 সেকেন্ডের মধ্যে 17 বার আঘাত করেছিল হাজব্যান্ড তালিবকে। তালিব পাশেই একটা নালার মধ্যে পড়ে যায়, সে মারা যায়। হসপিটালে যখন তার ডেড বডি নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় পাশে দাঁড়িয়ে স্ত্রীকে অঝোরে চিৎকার করে কাঁদতে দেখেছিল আশেপাশের লোকজনরা বা পুলিশের টিম। তবে সব ব্যাপারটা ধীরে ধীরে সামনে এসেছিল। এবার পুলিশ আসিমকে খুঁজছিল। আসিমকে একদিন পরে একটা আখের জমিতে পাওয়া যায়। সে লুকিয়েছিল, তার কাছে ছিল একটা দেশি রিভলভার আর যে জিনিসটা দিয়ে সে মিনার হাজব্যান্ডকে কুপিয়ে শেষ করেছিল সেই অস্ত্র। পুলিশ যখন তাকে অ্যারেস্ট করার জন্য এগিয়েছিল, সে পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পুলিশের দিকে যখন সে গুলি চালায়, পুলিশ পাল্টা গুলি চালিয়ে তার পায়ে আঘাত করে। তার হাফ এনকাউন্টার হয়, তাকে অ্যারেস্ট করা হয়। বর্তমানে প্রেমিক আর প্রেমিকা দুজনেই জেলে রয়েছে। আর সেই ছোট বাচ্চা দুটো 1.5 বছরের আর 4 বছরের, তারা আপাতত তাদের মাসির কাছে আছে। কিন্তু মাসি, তারও আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। কতদিন সে ওই বাচ্চা দুটোকে সামলাবে, নাকি পরবর্তীকালে অনাথ আশ্রয়ে সেই বাচ্চা দুটোর ঠাঁই হবে, সেটা সেই পরেই বোঝা যাবে। এই ঘটনা দুটো শোনার পরে যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবার চেষ্টা করবেন।